নতুন বছর ২০২৫ অন্তর্বর্তী সরকারের সামনে কোন বিষয়গুলো সবচেয়ে চ্যালেঞ্জিং? গণমানুষ কেন্দ্রিক যে ভাবনাগুলো সেই সরকার এই সরকার ভাবছে কিনা সেটি আমাদের কাছে বড় প্রশ্ন, এবং সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর জায়গা হবে এটি। 2025 সনটি হবে নির্বাচনের প্রস্তুতির চূড়ান্ত প্রস্তুতির একটা বছর, এবং 2026-এ গিয়ে হয়তো একটা নির্বাচন হবে। রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং সেই সাথে কূটনৈতিক, এই তিনটি বিষয় আমাদের চ্যালেঞ্জ এই নতুন বছর রয়েছে। নতুন বছর ২০২৫ অন্তর্বর্তী সরকারের সামনে কোন বিষয়গুলো সবচেয়ে চ্যালেঞ্জিং বলে আপনার কাছে মনে হচ্ছে? জি, আব্দুল মামুন। ধন্যবাদ। আপনার মাধ্যমে টিভিএন এর যারা দর্শক এবং শ্রোতা, তাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটি আসলে এই মুহূর্তে সবার মাথাতেই ঘুরপাক খাচ্ছে। যদিও আমরা বিভিন্ন বিষয় নিয়ে সবাই ইতিমধ্যেই বিভিন্ন পত্র-পত্রিকায় বিভিন্ন বিশ্লেষণ আমরা দেখেছি, যেটা সাধারণত হয় একটা নতুন বছর শেষ হচ্ছে, আসছে এবং একটা বছর শেষ হচ্ছে। বাংলাদেশের জন্য এই নতুন বছরের যে চ্যালেঞ্জ, আমি বলবো যে 2025 পুরো বছরটি বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ। কারণ হচ্ছে একটা নতুন সম্ভাবনা এবং সেই সম্ভাবনা বাস্তবায়নের যে চ্যালেঞ্জ, এগুলোকে সামনে রেখেই আমরা একটা নতুন বছরে পদার্পণ করেছি। আমরা যে জিনিসটা দেখেছি যে আপাত দৃষ্টিতে আমাদের যে চ্যালেঞ্জ গুলো, সেগুলো কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে। আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং সেই সাথে কূটনৈতিক, এই তিনটি বিষয় আমাদের চ্যালেঞ্জ এই নতুন বছর রয়েছে। রাজনৈতিক বিষয়ে যে চ্যালেঞ্জটি, সেটি হলো যে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার পতন হয়েছে, এবং সেই গণঅভ্যুত্থানে যে স্টেক হোল্ডার বা যারা অংশগ্রহণ করেছিলেন, এখন প্রশ্ন হচ্ছে নতুন বছরে যে উদ্দেশ্য নিয়ে তারা এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, সেই উদ্দেশ্যগুলো তাদের একরকম ছিল কি ছিল না, এবং যদি তাদের ঐক্যবদ্ধ উদ্দেশ্য অনুযায়ী তারা ঐক্য প্রদর্শন করতে না পারেন, তাহলে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে কি ঘটতে যাচ্ছে, সেটি একটি বড় চ্যালেঞ্জ। কারণ আপনারা দেখেছেন যে ইতোমধ্যেই আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনীতিতে এখন একটা নির্বাচনের পরিবেশ হাওয়া শুরু হয়েছে, এবং মনে করা হচ্ছে যে 2025 সনটি হবে নির্বাচনের প্রস্তুতির চূড়ান্ত প্রস্তুতির একটা বছর, এবং 2026-এ গিয়ে হয়তো একটা নির্বাচন হবে। সেই নির্বাচনের ক্ষেত্রে বিগত সরকারে যারা ছিল তারা অংশগ্রহণ করতে পারবে কিনা, যদি তারা অংশগ্রহণ করতে না পারে, তাহলে যারা আছেন তাদের মধ্যে অনেকগুলো স্টেক হোল্ডার আছে, যেমন আমাদের জাতীয়তাবাদী দল আছে, জামাত ইসলামী আছে, এবং আরো অনেকগুলো দল আছে আদার দেন বিগত সরকার এবং তাদের সমর্থক দলগুলো। পাশাপাশি আমরা দেখেছি যে এই যে গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে ছাত্র সমাজ, তাদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের কথা আমরা শুনেছি। আমরা যখন দেখবো যে আরেকটা এক বা একাধিক রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে, আপনারা জানেন রাজনৈতিক দলগুলোর মৌলিক লক্ষ্য থাকে ক্ষমতায় যাওয়া, এবং ক্ষমতায় যাওয়ার মাধ্যমে তারা তাদের এজেন্ডা গুলো বাস্তবায়ন করতে চায়। এটি হচ্ছে রাজনীতির ক্ষেত্রে সত্য। তো যখন আমরা দেখবো যে একটা নির্বাচন সামনে এসেছে, সেক্ষেত্রে এই রাজনৈতিক দলগুলো নতুন যে সম্ভাবনাময় একটা বা একাধিক দল আসার কথা, তাদের নীতি আদর্শ কি হবে, এবং যারা এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল যে দলগুলো, তারা প্রত্যেকেই হয়তো নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করতে চেষ্টা করবে। সেক্ষেত্রে প্রত্যেকটি দলের কিন্তু আলাদা আলাদা এজেন্ডা, আলাদা আলাদা কর্মসূচি এবং আলাদা আলাদা রাজনৈতিক আদর্শ আছে। তো সেই ক্ষেত্রে এই সরকার পরিবর্তনের ক্ষেত্রে যে ঐক্যমতটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ঐক্যমতটা কিভাবে পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে প্রতিফলিত হবে, সেটা একটা বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা হচ্ছে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক চ্যালেঞ্জটা আসলে এটা সবসময় একটা চ্যালেঞ্জ। বাংলাদেশ একটা বড় জনসংখ্যার ছোট আয়তনের দেশ। এখানে ন্যাচারাল রিসোর্স খুব একটা বেশি নেই। এখানে মানব সম্পদটাই হচ্ছে একমাত্র সম্পদ। সেই মানব সম্পদের একটা বড় অংশ হচ্ছে তরুণ সমাজ, এবং সেই তরুণ সমাজের একটা বৃহত্তর অংশ বেকারত্বের মধ্যে আছে। কাজেই এই যে নতুন একটা স্বপ্ন দেখছে এই তরুণ সমাজ, যে একটা নতুন সরকার প্রতিষ্ঠিত করতে যাচ্ছি, আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে যাচ্ছি, কেন? তারা এই কারণে দেখছে যে তাদের একটা সমৃদ্ধ ভবিষ্যৎ হবে, অর্থাৎ তাদের একটা কেরিয়ার ডেভেলপ হবে। এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারা এই সময়ের মধ্যে আমাদের তরুণ সমাজের বেকারত্ব হ্রাসের
কি ব্যবস্থা করতে পারবেন, এবং সেই তরুণ সমাজে কতটুকু ধৈর্য ধারণ করবে, সেটা একটা বড় একটা চ্যালেঞ্জ। পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকার পরিবর্তন ঘটছে, সেই ক্ষেত্রে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছেন, তিনি মূলত একজন ব্যবসায়ী। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমিক পলিসিতে কতটুকু চেঞ্জ আসে এবং সেই চেঞ্জের উপর ভিত্তি করে কূটনীতিতে কি ধরনের পরিবর্তন ঘটবে, তার উপর ভিত্তি করে কিন্তু বাংলাদেশের অর্থনীতির কোন দিকে যাবে সেটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের মুদ্রাস্ফীতি বেড়েছে এবং আমাদের যেটাকে বলা হয় যে অর্থনৈতিক ক্ষেত্রে যে সিন্ডিকেশন, সেই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারটা, সেটা কিন্তু এই 5 বা 6 মাসে আমরা যেটা দেখেছি, সরকার কিন্তু দ্রব্যমূল্য সেই অর্থে নিয়ন্ত্রণে রাখতে পারে নাই, সিন্ডিকেট তারা ভাঙতে পারেনি, যেটা তারা নিজেরাই স্বীকার করেছে। এই যে অর্থনৈতিক বিষয়গুলো যে সিন্ডিকেশন, এগুলো কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে, সেটাও একটা বড় চ্যালেঞ্জ। তৃতীয়ত, বাংলাদেশের জন্য 2025 সনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হলো বাংলাদেশের জন্য নতুন যে সমস্যা সৃষ্টি হয়েছে, সেটা হলো বর্ডার সিকিউরিটির একটা ব্যাপার। আপনারা জানেন যে বিগত সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ভারতে আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশে তার বিচার করবার জন্য একটা প্রবল চেষ্টা চলছে। সেই ক্ষেত্রে ভারতের কাছে তাকে ফেরত চাওয়া হয়েছে এবং ভারত তাকে ফেরত দেবে কিনা, না দিলে তার অনুপস্থিতিতে বিচার হবে কিনা। আবার পাশাপাশি সেই সরকারটার পতন ঘটলেও সেই সরকারের কিন্তু বিপুল সমর্থক জনগোষ্ঠী এই দেশেই রয়ে গিয়েছে। তারা কিভাবে প্রতিক্রিয়া করবে, সেটাও কিন্তু একটা উল্লেখযোগ্য একটা বিষয়। কারণ সরকারে যারা ছিল এবং বিভিন্ন দায়িত্বে যারা ছিল, তারা হয়তো বা লুকিয়ে আছে, পালিয়ে আছে, বা বিচারের আওতায় আছে, কিন্তু ওই দলের প্রতি যে সাধারণ জনগণ যারা ছিল সমর্থক, তাদের মতামত কোন দিকে যাবে, সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, যে তাদেরকে এই ইন্টারিম সরকারকে কিন্তু একটা কনভিন্সিং এর মধ্যে নিয়ে আসতে হবে রাষ্ট্রীয় ঐক্যের স্বার্থে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের মিয়ানমারের যে বর্ডার, সেক্ষেত্রে কিন্তু একটা নতুন পরিবর্তনের ইঙ্গিত আমরা পেয়েছি। সেখানে কিন্তু গ্লোবাল অ্যাক্টররা ওখানে ক্রিয়াশীল। পাশাপাশি আমাদের সাম্প্রতিক সময়ে যে রোহিঙ্গা সমস্যাটা আরো প্রকট আকার ধারণ করেছে, পাশাপাশি সাম্প্রদায়িক যে একটা সমস্যা নতুন করে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে বিভিন্ন রকম প্রপাগান্ডা আমাদের দেশের ভেতর এবং বাইরে চলছে, এইগুলোকে মিলিয়ে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছে যে বাংলাদেশের কূটনীতিতে কিন্তু কিছুটা শিফটিং এর আভাস পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমাদের যে কূটনীতি এতদিন যে মডেলগুলোর উপর ভিত্তি করে হয়েছে, সামনের দিনগুলোতে বাংলাদেশের ফরেন পলিসিটা শিফটিংটা কোন দিকে হবে, সেটার গ্লোবাল পলিটিক্স এর সাপেক্ষে কি হবে, এগুলো হচ্ছে আমাদের একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে সবচেয়ে বড় দুটো চ্যালেঞ্জ আমি যেটা মনে করি, সেটা হলো আইন শৃঙ্খলা রক্ষা করা, সুশাসন প্রতিষ্ঠা করা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। জি, এই আব্দুল্লাহ মামুন। তিনটি জিনিস জি, আমি আবারও আসবো আপনার একেবারেই কাছে। জি, সাথে যুক্ত। জি, এই চ্যালেঞ্জগুলোই একটা বড় বিষয়। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। আপনি মোটামুটি যতগুলো বিষয় আছে, অনেকগুলো বিষয় আপনি এর মধ্যে নিয়ে এসেছেন এবং বলেছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে ব্রেকডাউন করে আলোচনা করতে চাই, যদি সময় পাই, যতগুলো সম্ভব। আমি একটু মাজার মিলন আপনার কাছে আসি। একই বিষয় আসলে, যে এই যে ইন্টারিম গভর্নমেন্টের সামনে এই বছর সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কাছে কি মনে হচ্ছে? আম, তার অনেকগুলো অলরেডি বলে ফেলেছেন। আমি আসলে খুব বেশি মানে এই দ্বিমত করার জায়গা নেই, কিংবা এর থেকে আম, নতুন নতুন উপাদান হয়তো বা যুক্ত করার খুব বেশি দরকার নেই, কারণ মূল চ্যালেঞ্জ গুলো আসলে এগুলোই। সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে স্থিতিশীলতা। স্থিতিশীলতার অনেকগুলো জায়গা আছে। যেমন আমরা যদি বাজারের কথা বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, রাজনৈতিক ঐক্যমত্যের কথা বলি, অর্থনীতির কথা বলি, সংস্কারের কথা বলি, পররাষ্ট্রনীতির কথা বলি, স্যার যেগুলো আসলে বলে ফেলেছেন। সবচেয়ে বড় জায়গা যেটি হচ্ছে এই সরকারের জন্য, যে যে বিপুল জনসমর্থনের ভিতর দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, বাংলাদেশের প্রায় প্রত্যেকটি গণমানুষের যে সমর্থন নিয়ে এই সরকারের যাত্রাপথ শুরু হয়েছিল, এখন আসলে যতগুলো দিন যাচ্ছে, সরকারের সেই জনপ্রিয়তার জায়গাগুলো আসলে কতটুকু আম, তারা ধরে রাখতে পেরেছেন, সেটি কিন্তু একটি প্রশ্নের জায়গা তৈরি করছে। এবং যত দিন যেতে থাকবে, এই প্রশ্নটি কিন্তু নতুন নতুন করে সামনে আসবে, এবং প্রত্যেক দিন আহ একবার করে হচ্ছে যে মূল্যায়নের আহ, জায়গা তৈরি হবে। সেই জায়গাটা থেকে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা আমার মনে হয় যে নিজেদের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা ধরে রাখা। কারণ মানুষের স্বস্তির যে জায়গাগুলো রয়েছে, বাজার, ইকোনমি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই জায়গাগুলোকে কিন্তু আসলে সরকার খুব বেশি
নিয়ন্ত্রণে রাখতে পেরেছে, আনতে পেরেছে, তেমন আমাদের মনে হয়নি। ইভন আমরা এটাও বলতে পারি, এই প্রশ্নটুকুও তুলতে পারি যে আসলে সরকার শেষ পর্যন্ত গণমানুষের সমর্থন যদি তাদের সাথে না থাকে, গণমানুষ যদি তাদের সঙ্গে না থাকে, তাহলে আসলে যারা যে স্বপ্নগুলো দেখছেন, সংস্কারের স্বপ্ন কিংবা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন, সেই স্বপ্নগুলো কতটা তারা বাস্তবায়ন করার পথে যেতে পারবেন সেটি নিয়ে বড় প্রশ্ন তৈরি হবে। সুতরাং গণমানুষ কেন্দ্রিক যে ভাবনাগুলো এই সরকার ভাবছে কিনা সেটি আমাদের কাছে বড় প্রশ্ন, এবং সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর জায়গা হবে এটি। জি দ্বিতীয় যে প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের স্থিতিশীলতার খুব বড় একটি জায়গা হচ্ছে যে প্রশাসনিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে স্থিতিশীলতা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।